দেখুন, আমরা যে যার অবস্থানেই থাকি না কেন, দেশটা আমাদের সবার। আমাদের সকলের মধ্যে দেশপ্রেম থাকা উচিত এবং দেশের জন্য, দেশের জনগণের স্বার্থে আমাদের প্রত্যেকেরই কথা বলা উচিত। কিন্তু আপনারা জানেন, বিগত স্বৈর শাসক মানুষের কণ্ঠ রোধ করেছিল। যদিও সংবিধান আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু শেখ হাসিনার সরকার আমাদের বাকরুদ্ধ করেছিল। একটি ফেসবুক পোস্টের কারণেও আপনারা জানেন যে অনেক মানুষ গুম হয়ে গেছে, জেল খেটেছে। তো আমি 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত র্যাব সদর দপ্তর উত্তরায় কর্মরত ছিলাম। সেখানে আমি রিসেপশনে ডিউটি করতাম। তো র্যাবের ডিজি মহোদয় থেকে শুরু করে যত ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, ওনাদের সকল গেস্ট আমার কাছে আসতেন এবং আমি তাদের এন্ট্রি লিপিবদ্ধ করে এবং তাদেরকে উপরে পাঠাতাম। তো আমি রিসেপশনের মতো একটি সংবেদনশীল জায়গায় থাকার কারণে র্যাব সদর দপ্তর এবং র্যাবের প্রত্যেকটি ইউনিটের সকল তথ্য আমার কাছে থাকতো। লোকজন আসতো র্যাব সদর দপ্তরে ডিজি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নিতে, যে প্রতিটি গুম করে হত্যা করা হলে তার এগেনস্টে পুরস্কার দেওয়া হতো। যিনি সেই টিমের কমান্ডার ছিলেন, তিনি মেজর পদমর্যাদার বা পুলিশের থেকে হলে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার, ওনাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হতো। সাব ইন্সপেক্টর পদমর্যাদার যারা আছেন ওনাদেরকে 10,000 টাকা করে পুরস্কার দেওয়া হতো এবং কনস্টেবল পদমর্যাদার যারা ছিল তাদেরকে 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হতো একটি খুনের বিনিময়ে। দেখেন, একটি রাষ্ট্রীয় বাহিনী কিভাবে মাত্র 2-1 লাখ টাকার বিনিময়ে একটা মানুষকে হত্যা করে ফেলতো এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। আমি রিসেপশনে থাকার কারণে এই বিষয়গুলি জানতাম এবং আমি 2014 থেকে 17 সাল পর্যন্ত ব্রিগেডিয়ার জিয়াউল হাসান, তিনি তখন ব্রিগেডিয়ার ছিলেন এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস হিসেবে কর্মরত ছিলেন। তিনি হাজারো মানুষকে এভাবে গুম করেছেন এবং পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তিনি হত্যা করিয়েছেন। সেখানে টার্গেট বেঁধে দেওয়া হতো এবং তাদেরকে পুরস্কৃত করা হতো। ঠিক তেমনি একটি মর্মান্তিক ঘটনা, ইলিয়াস আলী গুমের ঘটনা, যেটি যদিও 2012 সালে ঘটেছিল। ওনাকে 2012 সালের গ্রেপ্তার করার পর 2 মাসের মাথাতেই কিন্তু ওনাকে হত্যা করা হয়। ওনাকে হত্যা করার পর যে লাশ গুম করা হয়েছিল, তো এই বিষয়টি র্যাব সদর দপ্তরের ওপেন সিক্রেট ছিল। আমরা প্রত্যেকেই, র্যাবের প্রত্যেক সদস্যই এই বিষয়টি জানতাম। তো আমি 2014 থেকে সেখানে কর্মরত থাকাকালীন যে বিষয়গুলো দেখেছি, কিছু মানুষকে গুম করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই বিষয়টি আসলে কি করে হয়েছিল? এই গুম করার পর তারা তখনই ছেড়ে দিতে বাধ্য হতো যখন বিষয়টি লিক হয়ে যেত, নিউজটি লিক হয়ে যেত, যে গুম হওয়ার বিষয়টি যখন তারা আর চাপা দিয়ে রাখতে পারতো না, তখন কিন্তু তারা সেই গুমকৃত ব্যক্তিকে ছেড়ে দিত। তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে বেশ কিছু গুম হওয়া মানুষের পরিবারের কাছে তাদের গুমের বিষয়টি আমি প্রকাশ করে দেই, যার ফলশ্রুতিতে তারা পরবর্তীতে এটি সংবাদ মাধ্যমে জানায় এবং সারা দেশে আন্দোলন হয়। আপনারা জানেন, আবু তোহা মোহাম্মদ আদনানও গুম হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে এই লিক হওয়ার কারণেই কিন্তু তারা ছেড়ে দিতে বাধ্য হয় এবং তারা এই যে অন্তর্বর্তী সময়টুকু, তাকে গুম করার পর সময়টুকু, প্রথমত তারা আয়নাঘর নামে আপনারা যে গুম ঘরটিকে চেনেন, সেটি আসলে র্যাবের TFI সেল বলা হতো। এটি ছিল র্যাব 1 উত্তরা আপনার আন্ডারগ্রাউন্ডে, ঠিক আছে। সেখানে একটি সাউন্ড প্রুফ রুমের মধ্যে স্টিলের ঘূর্ণায়মান একটি চেয়ারে বন্দীদেরকে সেখানে রাখা হতো এবং সেখানে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো এবং এই ঘূর্ণায়মান চেয়ারটিকে ঘুরিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হতো। মোট কথা, তাদেরকে একদম মৃত্যুর মুখোমুখি করা হতো, যেন তারা কোনো অবস্থাতেই, তাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হতো, তাদের মানসিক অবস্থা বিপর্যস্ত করে ফেলা হতো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো পরবর্তীতে তাদেরকে যখন, তাদের পরিবার যখন জানতে পারলো যে তাকে গুম করে এখানে রাখা হয়েছে, তখন সামাজিক মাধ্যমে বা তারা সাংবাদিকদের মাধ্যমে তারা কিন্তু দেশবাসীর কাছে বিষয়টি তুলে আনতো। পরে দেশে যখন আলোড়ন হতো তখন তাকে পাগল সাজিয়ে
ছেড়ে দেওয়া হতো। ঠিক তেমনি একটি ঘটনা আমার সময় ঘটেছে, সেটি হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিষয়টি। এটি 2014 সালে ইলেকশনের পর সালাউদ্দিন আহমেদ সাহেব যখন তিনি গোপন স্থান থেকে তিনি বিএনপির মুখপাত্র হিসেবে বক্তব্য প্রচার করছিলেন আওয়ামী সরকারের বিরুদ্ধে, তখন ওনাকে উত্তরার একটি বাসা থেকে র্যাবের একটি গোপনীয় টিম তাকে অ্যারেস্ট করে ওনাকে র্যাবের টিএফআই সেলে রাখা হয় এবং সেখানে ওনার পরিবার এর পরের দিনই চলে আসে এবং আমাদেরকে সিনিয়রদের থেকে নির্দেশনা দেওয়া ছিল যে দেখো, সালাউদ্দিন আহমেদের পরিবার যদি আসে তাদেরকে বলে দিবে যে ডিজিএফআই এর কাছে যেতে, অথবা থানায় যোগাযোগ করতে, অথবা ডিবি অফিসে যোগাযোগ করতে বলবে। তো আমরা তো সেখানে 3 জন ছিলাম, 3 জন পালাক্রমে ডিউটি করতাম। তো অন্যরা সবাই তাদেরকে আমাদের সিনিয়রদের শেখানো বাক্যটি বলে বিদায় করে দিত, কিন্তু তারা পরপর এসেই যাচ্ছিলেন। হাসিনা আহমেদ এবং ওনার ভাই গিয়াসউদ্দিন আহমেদ ওনারা প্রতিদিনই আসতেন এবং ওনারা এসে আমার সামনে বসে কান্নাকাটি করতেন। তো আমি একদিন ওনাদেরকে অত্যন্ত কৌশলে আমার একটি গোপন মোবাইল নাম্বার দিয়ে ওনাদের সাথে ধানমন্ডিতে দেখা করে ওনারা আমাকে জিজ্ঞাসা করে যে আপনি শুধু এতটুকু বলেন যে আমার হাজব্যান্ড কি বেঁচে আছে নাকি নেই, যদি বেঁচে থাকে তবে আমরা চেষ্টা করে যাব, আর যদি বেঁচে না থাকে, ওনাকে যদি হত্যা করা হয়ে থাকে, তবে আমরা চেষ্টা বন্ধ করে ওনার রুহের মাগফিরাত কামনা করব। তো পরবর্তীতে আমি ওনাদেরকে বললাম যে ওনাকে এখনও হত্যা করা হয়নি, তবে ওনাকে হত্যা করার জন্যই ধরে নিয়ে আসা হয়েছে এবং আপনারা যত দ্রুত পারেন আপনারা চেষ্টা তদবির শুরু করুন, নয়তো খুব কম সময়ের মধ্যেই ওনাকে কিন্তু হত্যা করা হবে, যেমনটা আর 10 জন মানুষের সাথে করা হয়ে থাকে। পরে ওনারা যোগাযোগ করলেন এবং এই নিউজটি লিক হয়ে গেল যে ওনাকে টিএফআই সেলে রাখা হয়েছে। এই নিউজটি যখন লিক হলো তখন র্যাব সদর দপ্তর নড়ে চড়ে বসলো এবং তাকে পরবর্তীতে ভারতে পাগল সাজিয়ে পাচার করে দেয়া হলো। ইলিয়াস আলীকে 2012 সালের এপ্রিল মাসে গুম করা হয়। তো সেখান থেকে ওনাকে 2 মাসই রাখা হয়। তো 2 মাস রাখা হয়, তখন কিন্তু আয়নাঘর বা যে টিএফআই সেল এটি ছিল না। তখন যাকেই গুম করা হতো তাকে হত্যাই করা হতো। তো পরবর্তীতে ইলিয়াস আলী গুমের পর ওনাকে তো হত্যা করে ফেলে। যখন এই হত্যা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে, শেখ হাসিনা সরকার দেশি বিদেশি চাপের মুখে পড়ে, তখন কিন্তু তারা এই আইডিয়াটা তৈরি করে যে একটি গোপন গুম ঘর তৈরি করতে হবে, যেখানে মানুষকে গুম করে রাখা হবে। তাকে যদি হজম করা যায় তাহলে হত্যা করা হবে, আর হজম করা না গেলে তাকে ছেড়ে দেওয়া হবে। তো আপনারা পরবর্তীতে কিন্তু দেখেছেন যে ফরহাদ মজহার সহ আরও অনেকেই গুম হয়েছে এবং তারা ফিরেও এসেছে। কেননা জনগণ ফেসবুকে ব্যাপক আন্দোলন করেছে, সারা দেশব্যাপী আলোড়ন উঠেছে, তখন তারা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো ইলিয়াস আলীকে গুম করে ঠিক 2 মাসের মাথায় হত্যা করা হয়। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনার এই হত্যার দায় অনেকেই স্বীকার করেছেন। তো আমার কাছে যে নিউজটা আছে সেটি আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বলে এসেছি এবং একজন আসামি যিনি সেই